নারী জাতি ভয়ঙ্কর। নারীর ফাঁদে পড়েছে যেন নিঃস্ব হয়ে মরেছে সেজন। মুঠোফোন হাতে নিয়ে ফোন স্ক্রিনে নিজের সব থেকে অপছন্দীয় নারীটির অবয়ব দেখতে দেখতে কথাগুলো আওড়াতে থেকে অভি। গ্যারেজে ভ্যাপসা গরম আর পোড়া মোবিলের গন্ধে মাঝে অভি ওরফে চাঁদ যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। বয়স তার 25-এর কোঠায়। শরীরের ভাঁজে ভাঁজে তরুণের উদ্দামতা আর চোখে মুখে এক ধরনের থোড়াই কেয়ার ভাব। মহল্লা ও কালো দুনিয়ার লোকেরা তাকে চাঁদ বলে ডাকে ঠিকই, কিন্তু সেই চাঁদের জ্যোৎস্নার চেয়ে কলঙ্ক আর ঝেড়ো হওয়ার দাপট বেশি। অভি চাঁদের নামটা যতটা ইউনিক, তার থেকে বেশি ইউনিক তার সাজসজ্জা। কুচকুচে কালো রঙের একটা ফিটিং শর্ট পাঞ্জাবি, যার উপরে দুটো বোতাম বরাবরের মতো আলগা করে রাখা। হাতের হাতা দুটো ভাঁজ করে কনুইয়ের উপরে তোলা। যে কোনো মুহূর্তে কারো কলার ধরার জন্য সে প্রস্তুত। কিন্তু সব থেকে আকর্ষণীয় বিষয় হলো তার পরনে সেই গাঢ় খয়েরি রঙের মুন্ডুটা। তবে অভি শুধু মুন্ডুতেই সীমাবদ্ধ নয়, সে জিন্স ও পরে টাইট টাইট ফিটিং। বাঙালিরা সচরাচর যেভাবে লুঙ্গি পরে, অভি ঠিক সেভাবে পরে না। সে এক টানে কোমরে পেঁচিয়ে এক পাশ এমনভাবে পরে যেটার ফলে সামনে একটা চমৎকার ভাঁজ পড়ে পায়ের কাছে গিয়ে মিশে থাকে। এই মুন্ডুটি তাকে সাধারণ বখাটেদের থেকে আলাদা করে এক ধরনের রাজকীয় রাফ অ্যান্ড টাফ লুক এনে দেয় মুখশ্রীতে। পায়ে অভি সবসময় সিম্পল বেল্ট বিশিষ্ট জুতো, এবং যখন জিন্স পরে তখন পরে শু জুতো। অভি নিজের মাঝে লুক নিয়ে এতটাও শৌখিন যে তার মতো লুক ক্রিয়েট করা তেমন একটা সম্ভব হয় না কারো, যেটা তার বিশেষত্বকে বরাবর সবার থেকে আলাদা করে টানে। গ্যারেজের এক কোণে একটা আধভাঙা বাইকের উপর হেলান দিয়ে ফোনের দৃষ্টি নিক্ষেপ করে রাখে অভি। চারপাশটা পুরনো লোহালক্ষর আর টায়ারে ঠাসা। সিলিংয়ের একটা টিমটিমে হলুদ বাল্ব তার উপর মাথার উপর দুলতে থাকে। সেই হলদেটে আলোয় আর ছায়ার খেলায় তার গায়ের তামাটে রংটা আরও রহস্যময় হয়ে ওঠে। উজ্জ্বল শ্যামলা মাঝে তার ফেস কাটিং বরাবর আকর্ষণীয়। অভির সমস্ত ধ্যান এখন তার হাতের স্মার্টফোনের দিকে। ফোনের স্ক্রিনে নীলচে আলোটা তার তীক্ষ্ণ নাক আর চিবুকের উপর এসে পড়তে থাকে। সে গভীর মনোযোগ দিয়ে ফোনে কারো যেন আনন্দের ছবি দেখতে থাকে। তার সেই চিরচেনা বখাটেপনা বা ঠোঁটের কোণে বাঁকা হাসিটা এখন গায়েব। বরং সেখানে জমাট বেঁধেছে এক অদ্ভুত নীরবতা। স্ক্রিনে তাকিয়ে থাকতে থাকতে সে অবহেলায় তার এক হাত দিয়ে শার্টের কলারটা একটু ঠিক করে নেয়, কিন্তু চোখ সরে না। ওই স্থির চোখের দৃষ্টিতে তার পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকা অবয়বটা দেখে বোঝা যায় আজ তার অপছন্দীয় নারীটির কপালে দুঃখ আছে। প্রতিদিনের মতো ঠিক 4:47 আনন্দের উপস্থিত থাকার কথা অভির গ্যারেজে। সেখানে তার প্রধান কাজ হলো অভির সামনে পাথর মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকা। অভি চেয়ারে নিয়ে বসে থাকবে আর আনন্দে তার সামনে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবে। এটাই হলো তাদের রোজকার যোগাযোগের পরিণাম। তবে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে ও কিছু কড়া নির্দেশ আছে। এক বিন্দু পরিমাণ নড়াচড়া করা যাবে না। চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে। যদি নড়াচড়া করা হয় তাহলে আবার রিপিট 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকতে হবে। এটাই হলো চাঁদ ভাইয়ের নিয়ম। গত 3 বছর ধরে এই নিয়মটি চলে এসেছে। হয়তো আমৃত্যু চলেও যাবে এই অদ্ভুত নিয়মটি। অভি এক এক করে আনন্দের আজকের ছবিগুলো দেখতে থাকে। কলেজের বাইরে নিজের ছেলে ও মেয়ে বন্ধুর সাথে হেসে হেসে ফুচকা খাচ্ছিল আনন্দে। সেখানে তার অভির গ্যারেজে ঠিক সময়ে উপস্থিত থাকার কথা, সেখানে মনের সুখে ফুচকা খেতে থাকে সে। বিষয়টি মোটেও পছন্দ হয়নি অভির। আনন্দে হয়তো ভেবেছিল একদিন লেট করে গেলে কি এমন যায় আসবে, তাই সে ফুচকা খেতে চলে গেল অভির কড়া নির্দেশ অমান্য করে। তাছাড়া এ সময় কে অভিকে সত্যিটা বলবে? কেউ তো ছিল না চারপাশে। কিন্তু অভির হোয়াটসঅ্যাপে ঠিক 5টায় কিছু ছবি সেন্ড হয়। সেখানে দেখার পর অভি নিজেই কিছু কথা নিজের সাথে আওড়ালো। নারী তুমি ধন্য,
ঠকবাজির জন্য। জয় নারীর জয়, তাদের পাল্লায় পড়লে জীবন হইব ক্ষয়। ছবি দেখতে দেখতে অভি হুট করে উপলব্ধি করে তার সব থেকে অপছন্দের রমণীটি এখন তার পেছনে দাঁড়িয়েছে। অভি পেছন ফিরে চোখ থেকে চশমা সরিয়ে মুন্ডুটি একটু উপরে ধরে সামনে এসে দাঁড়ায় আনন্দের। বরাবরের মতো সামনের দুটো বোতাম খোলা, সেখান থেকে গোল্ডেন চেনটা চিকচিক করে নিজের চমক জানান দিচ্ছে। কানের হেডফোন খুলে উস্কো খুস্কো চুলগুলো ঠিক করতে করতে বলে, ছুটি হয়েছে কয়টায়? মাথা নিচু করে মিনমিন করে বলে আনন্দী, 5টায়। আনন্দের কথা শেষ হতে অভি তাকে অনুকরণ করে আওড়ায়, 5টায়। আনন্দ একটু মাথা বলে আনন্দের মাথা নেড়ে সম্মতি জানায়। ঠোঁটের কোণে তীর্যক হাসি টেনে এনে অভি সামনের দিকে তাকিয়ে নোবেলের উদ্দেশ্যে বলে, বাবা নোবেল। জি চাঁদ ভাই। বান্দির বাচ্চার ছুটি হয়েছে কয়টায়? নোবেল বিন্দুমাত্র দেরি করে না, 4টা 15তে ভাই। এইটুকু তথ্যে পরিস্থিতি পুরো বদলে গেল। অভি ধীরে ধীরে বলে, 4টে 15, আর এখন বাজে 5টা 20। তারপর হঠাৎ তার সামনে থাকা টেবিলে লাথি মারে অভি। ভয় পেয়ে দূরে সরে দাঁড়ায় আনন্দী। ভয়ে পুরো শরীর থরথর করে কম্পিত হতে থাকে তার। লেডিস দেখে ভাবিস না মায়ের পড়তো না, একদম তক্তা বানাই ছাড়বো। আনন্দী থরথর করে কাঁপতে থাকে, তার হাত পা অবশ হয়ে আসছে। তবুও শক্তি সঞ্চয় করে বলে, আমি আপনাকে ভয় পাই না। অভি হালকা হেসে আনন্দের সামনে ফোন বের করে ধরে। এটাই হলো প্রতিদিনের নিয়ম। আনন্দী যখন একটু সাহসী হতে চায় তখনই অভি তার রূপ দেখায়। বাপের কথা ভুলে গেছস? মায়া দয়া নাই বাপের উপর? আনন্দের চোখ অশ্রু স্পষ্ট হতে ওঠে। এই এক জায়গায় তার আটকে গেছে। অভি এখন এমনভাবে তার ভাবকে ভাসিয়েছে, তারা কিছুতে তার হাত থেকে রেহাই পাচ্ছে না, বরং দিন দিন তার অত্যাচার আরও বেড়ে চলছে। থানা, পুলিশ, সোশ্যাল মিডিয়া কোনো কিছুই তাদের কাজে দিচ্ছে না। তার বিশেষ কারণ হচ্ছে দাদা সাহেব আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশা, যার হাত রয়েছে অভির মাথার উপর, যার ফলে পুরো ফেসে গেছে আনন্দে। তার উপর পরিবার। অভি স্যার, অভি দাঁত চেপে বলে, ডোন্ট। শেখের বেটি, উপরের আকাশ আর এই চাঁদের দেখলে থাকলে নিচের মাটি এই চাঁদের দখলে। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? অভির কথা শুনে উপস্থিতি সকলে বলে, একদম পানির মতো ক্লিয়ার ভাই। চোখ বন্ধ করে ফেলে আনন্দী, খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। অভি কি কোনোদিন তাকে মুক্তি দিবে না? এই বখাটে উচ্ছৃঙ্খল লাগনি লোকটা থেকে কি করে রেহাই পাবে সে? এত এত প্রশ্ন মস্তিষ্ক জুড়ে বিচরণ করতে থাকে আনন্দে মাথা নিচু করে বলে, ভুল তো আমি। ভুল না রে শেখের বেটি, পাপ করছিস তুই, পাপ। অভি কর্কশ বাণী শুনে বরাবরের মতো শান্ত থাকে আনন্দী। প্রতিদিন এসব শুনতে শুনতে সে এখন অভ্যস্ত প্রায়। কিন্তু সব থেকে এই বিষয়টা অভিকে রাগিয়ে তোলে, সেটা হচ্ছে আনন্দে মুখে মুখে তর্ক করে প্রতিবাদী হয়ে ওঠা, যেটা অভির মোটেও পছন্দ নয়। অভি আনন্দের মুখ বরাবর দাঁড়িয়ে বলে, বড়দের মুখে তর্ক করে যেজন অকালে রাস্তায় পড়ে মরে সেজন। কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে? আনন্দে মাথা নেড়ে না বোঝায়, অর্থাৎ কথা একদম ক্লিয়ার। অভি ইশারা করতে তাদের সাঙ্গপাঙ্গের মধ্যে একজন চেয়ার নিয়ে আসে, খুব আরাম করে তাতে বসে পড়ে অভি। এই শেখের বেটি, আজকে 3 ঘন্টা দাঁড়ায় থাকবে, না হলে খবর আছে তোর আর তোর বাপেরও। আনন্দে কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে। প্রতিদিন 2 ঘন্টা করে অভির সামনে দাঁড়িয়ে থাকতে হয় তাকে, তবে আজ 2 ঘন্টা নয়, 3 ঘন্টা। পুরো 3 ঘন্টা তাকে দাঁড়িয়ে থাকার শাস্তি দেয় অভি। পাক্কা 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে পা একদম শেষ হয়ে যায় আনন্দের। অভি ইশারা করে কয়েকজন মহিলা ডাকে। বয়স্ক মহিলারা এসে আনন্দীকে ধরে নিয়ে যেতে থাকে। অভি দাঁড়িয়ে থাকে, ধোঁয়া ছাড়তে থাকে, এক দৃষ্টিতে আনন্দের চলে যাওয়ার দিকে, যেন আবারও খপ করে ধরার ধান্দা আছে। বাপ কেস করে, বেটি তর্ক করে, দুটোই সাংঘাতিক মাল। 24 ঘন্টার ওর উপর নজর রাখবি, কই যায়, কি খায়, এভরি সিঙ্গেল ডিটেলস আমার চাই। না হলে শেষ কথাটা অভি বলে না, বলার প্রয়োজন নেই, তার চোখের দৃষ্টি যথেষ্ট।
তার অবাধ হওয়ার ফল বোঝাতে। পুরান ঢাকার গডফাদারের হাত যার মাথার উপরে আছে, তার কথার বিপরীত এমনিতেও কেউ যাবে না। জানের মায়া তো সবারই থাকে। তার উপর অভি, যাকে দাদা সাহেব চাঁদ নাম উপাধি দিয়েছে, যাকে নিজের সন্তানের মতো দেখে, তার কথা অমান্য কে হবে? তাই বেশি কথা অভিকে বলতে হবে না, তার আগে সবাই বুঝে যায়। কিন্তু আনন্দের বিষয়টা এখনো ধোঁয়াশার মতো সকলের কাছে। আনন্দী এই নামটাই যেন অভির ভিতরে অদ্ভুত এক ঝড় তোলে। যে মেয়েটাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে, তাকে এবার এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দেয় না। যে ঘৃণা আর আসক্তির মাঝখানে কোথাও আটকে আছে অভি, উন্মাদ হয়ে গেছে, হয়তো ঘৃণায়, নয়তো অন্য কিছুতে। কিন্তু 25 বছর বয়সী অভির এই উন্মাদনা 17 বছর বয়সী আনন্দের জীবনটা বিষাদময় করে দিয়েছে। বর্তমান এসএসসি পরীক্ষার্থী আনন্দী জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টা তার হাতে থাকার কথা ছিল বই, স্বপ্ন আর ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু তার গলায় কাটার মতো আটকে আছে এক নাম, অভি। ডাক্তার অভি ফার্সি। এমন এখন অবশ্য সে ডাক্তার কম বখাটে উচ্ছৃঙ্খল চাঁদ ভাই হিসেবে পরিচিত সকলের কাছে। আনন্দের জীবনে অভি নামক ঝড় আসে যখন সে ক্লাস 10-এ পড়ত। তখন থেকে প্রতিটা দিন, প্রতিটা রাত ভয়ের মধ্যে কাটে আনন্দের। অবশ্য সবই তার কৃতকর্মের ফল। না হলে হবু ডাক্তার অভিবাসী এখন পুরন ঢাকা গডফাদারের ছায়া আসলো কী করে? আনন্দের জীবনটাই যেন অভির খাঁচায় বন্দি। আনন্দে জানে একদিন তাকে মরতে হবে। অভিজিও চেষ্টা করছে কয়েকবার, কিন্তু শেষ মুহূর্তে হয়তো দয়া হয়েছিল তার উপর, তাই তাকে মারেনি। গ্যারেজ আর অভির কাছে থ্রেট শুনে সারা রাস্তা চুপচাপ বাড়ি যেতে থাকে আনন্দে। যদিও এটা প্রথমবার নয়, হিসাব করলে হাজারবার হবে। তবুও সে বারবার পরাজিত হয় নিজের আবেগের কাছে। বাড়ি এসে কোনো কথা না বলে সোজা নিজের রুমে ঢুকে দরজা হালকা বন্ধ করে দেয়। আয়নার সামনে দাঁড়াতে নিজেকে একজন দুর্বল মেয়ে ছাড়া কিছুই মনে হয় না তার। বোর্ড পরীক্ষার চাপ একদিকে, আর অভির অমানসিক অত্যাচার অন্যদিকে। সব মিলিয়ে তার জীবনটা যেন ধীরে ধীরে নরকে পরিণত হয়েছে। ঠিক তখনই মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে চমকে ওঠে। মুখ তুলে তাকাতে দেখতে পায় মাকে। মাকে দেখার সাথে সাথে নিজের মুখের এক্সপ্রেশন পরিবর্তন করে ফেলে আনন্দে। আর যাই হোক, এত ঝামেলার মাঝে পরিবারকে আর বাড়তি ঝামেলা দেওয়া যাবে না। আনন্দের মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, পড়াশোনার চাপ কি একটু বেশি বা? মায়ের কথা শুনে আনন্দে হালকা ঘাড় নাড়ে আনন্দী। তারপর করুণার দৃষ্টিতে তাকিয়ে বলে, আমরা এখান থেকে কবে যাব মা? আনন্দের চোখ চিকচিক করতে করতে দেখে আয়না শেখ বলে, অভি কি তোকে আবারও ভয় দেখেছে? শুধু ভয় না মা, ওই বখাটে থ্রেটও দিয়েছে। চলো না মা, আমরা থানায় যাই। আনন্দের কথা শুনে মায়ের মুখটা শক্ত হয়ে আসে, কিন্তু চোখে ভেসে ওঠে অসহায়তা। তিনি জানেন রাগ করে লাভ নেই, কারণ যার বিরুদ্ধে রাগ তার হাত অনেক লম্বা। পুলিশ কেস থেকে শুরু করে কত কিছু কিছু হয়েছে, কিন্তু দিন শেষে 1 ঘন্টার বেশি অভি জেলে থাকেনি। ছাড়া পেয়ে দ্বিগুণ অত্যাচার করতো আনন্দী এবং তাদের উপর। মেয়ের এমন অবস্থায় প্রতিনিয়ত দেখেন মিসেস আয়না শেখ। চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর ধীরে ক্লান্ত গলায় বলেন, যাও, যাও তো, কম চেষ্টা করলাম না আন্দু, কিন্তু পারলাম কই? তোর বাবাকে এমনভাবে ফাঁসিয়ে রেখেছে, সে না পারছে নিঃশ্বাস নিতে, না পারছে ফেলতে। কথাগুলো যেন ছুরির মতো বিঁধে যায় আনন্দের বুকে। সে স্তব্ধ হয়ে যায়। নিজের করা একটুখানি ভুল আজ পুরো পরিবারকে এমন একটা অন্ধকারে ফেলে দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। বাবা কোথায় মা? ফ্যাক্টরিতে। তুই ফ্রেশ হয়ে আয়, আমি আসছি। হুম। মিসেস আয়না শেখ চলে যেতে ঘরটা আবার নিঃশব্দ হয়ে যায়। পুরান ঢাকার গডফাদার, এককালের হবু ডাক্তার, তার যতই রাগ ঘৃণা আনন্দকে জুড়ে। পুরো জীবনটাই যেন বিষাদময়। 2 দিন পর, সেদিনের পর টানা 2 দিন আনন্দে ঘর থেকে বেরোনি। পর্দা টানা রুম, বিছানার পাশে বই খোলা, কিন্তু পড়ায় মন বসছে না। মাঝে মাঝে জানলার ফাঁক দিয়ে বাইরে তাকায়, মনে হয় কেউ না কেউ তাকে দেখছে, কিন্তু বরাবর রাস্তা ফাঁকা। তবু মনের ভয় কমে না। অভির ভয় জেগে বসেছে তার মন জুড়ে। পুরান ঢাকার একটু বাইরে অভির বাড়ি একটা নির্জন এলাকা। চারপাশে অল্প কিছু বাড়ি, তার মাঝখানে দাঁড়িয়েছে পুরান একটা দোতলা বাড়ি। দেওয়ালের রং উঠে গেছে, বারান্দার গ্রিলগুলোতে মরিচে পড়া। বাইরে থেকে দেখলে মনে হবে বহুদিনে
পরিত্যক্ত, কিন্তু ভেতরে চলছে অন্য এক জগৎ। নিচতলা থেকে অভির লোকজন, কেউ কাঠ খেলে, কেউ মোবাইলে ব্যস্ত থাকে, কেউ অস্ত্র পরিষ্কার, আর কেউ বা মাঝে মাঝে গান গাইতে থাকে। আর দোতলায় থাকে অভি একাই। তার রুমগুলো বড়, ফাঁকা আর ঠান্ডা। দেওয়ালে তেমন সাজসজ্জা নেই, শুধু ঘর সাজানোর জন্য আধুনিক কিছু বস্তু, আর কোনায় কিছু ফাইলের স্তূপ। সেই বাড়িটাও তার মালিকের মতো নিঃসঙ্গ এবং ভেতরে ভয়ঙ্কর। বিকেলবেলা চুপচাপ বিছানায় আতশোয়া হয়ে থাকে অভি, হাতের মোবাইল, চোখ বন্ধ। মাঝে মাঝে চোখ খুলে কিছু একটা দেখতে থাকে সে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। অভির খাট চামচা। শফিক বাইরে দাঁড়িয়ে ডাকে, ভাই। অভি চোখ না খুলে বলে, কি? আনন্দে ভাবি, সরি সরি, আপনার যার শত্রু বান্ধবীদের সাথে দিয়ে বাড়ি গেছে, লগে পোলাও আছে কয়টা। এক মুহূর্তে অভির চোখ খুলে যায়। সে হাত বাড়িয়ে মোবাইলটা নেয়। কিছুক্ষণের মধ্যে স্ক্রিনে ভেসে ওঠে কয়েকটা ছবি। কাশফুলের মাঝে দাঁড়িয়ে আনন্দী পাতলা মেরুন শাড়ি পরে হালকা হাসছে। অভি জুম করে দেখতে থাকে। অভি আনন্দের বেশ কিছু প্রাইভেট পার্ট ভিজিবল, যেখানে জুম করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে অভি। ছবিগুলো দেখতে দেখতে অভির চোয়াল শক্ত হয়ে ওঠে। ড্রয়ার থেকে রিভলভার নিয়ে লোড করতে করতে বলে, গাড়ি বাইর কর, একটু কাশফুল দেখে আসি। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে। তার লোকজন কেউ কিছু জিজ্ঞাসা করার সাহস পায় না, শুধু পথ ছেড়ে দেয়। আর অভি পিছু পিছু যেতে থাকে। বাইরে তখন বিকেলের আলো নরম হয়ে আসছে। নির্জন রাস্তায় পাশে তার গাড়িটা দাঁড়িয়ে। ড্রাইভার সিটে বসে ইঞ্জিন স্টার্ট দেয় অভি। গাড়ি ধীরে ধীরে এগোতে থাকে এবং তার চোখের সামনে শুধু একটাই ছবি ভাসছে, কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা এক মেয়ের হাসি। আর সেই হাসি তাকে পাগলের মতো টেনে নিচ্ছে যাচ্ছে দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়ি, সাদা কাশফুল ভরা বিস্তীর্ণ মাঠ। মাঠে বাতাসে দুলছে তারা। মনে হচ্ছে কেউ যেন নিঃশব্দে হাজারটা সাদা চিঠি লিখে রেখে গেছে প্রকৃতির বুকে। আকাশটা নীল, অস্বাভাবিক শান্ত। এই শান্তির মাঝে দাঁড়িয়েছে আনন্দী, একটা মেরুন শাড়িতে মোড়ানো, চুলগুলো খোলা, বাতাসে উঠছে এলোমেলো। তার পাশে বন্ধুরা হাসছে, গল্প করছে, কেউ ছবি তুলছে, কেউ ভিডিও করছে। আনন্দে মাঝে মাঝে হাসছে, কিন্তু সেই হাসিতে প্রাণ নেই। ঠোঁটের কোনো হাসি থাকলেও চোখ দুটো বরাবর চারপাশে তাকাচ্ছে, যেন অজানা কোনো ভয়ে তাকে তাড়া করে বেড়াচ্ছে। বন্ধুদের একজন তার হাত ধরে টেনে নিয়ে যায় কাশফুলের ভিতরে। এদিকে আয় না, ছবি তুলে। আনন্দে জোর করে হাসে। কাশফুলের মাঝে দাঁড়িয়ে চোখ বন্ধ করে নেয় এক মুহূর্তের জন্য, গভীর শ্বাস নেয়। মনে হয় এই জায়গাটা হয়তো তার জন্য একটু মুক্তির স্বাদ নিয়ে এসেছে। এমন একটা জায়গা যেখানে অভিনয়, ভয় নেই, শ্বাসরুদ্ধকর সে অন্ধকার নেই। কিন্তু আনন্দের সুখগুলো যেন তার মতোই মনমরা, বেশি ক্ষণস্থায়ী হয় না। আনন্দে একটু দূরে একটা কালো গাড়ি। হুট করে গাড়ি থামার শব্দ কানে আসতে ভেসে এসে আনন্দের বুকের ভেতরটা হঠাৎ কেঁপে ওঠে। তার শরীর যেন আগে চিনে নেয় সে উপস্থিতি। ধীরে ধীরে চোখ খুলে তাকায় সে। গাড়ির দরজা খুলে নেমে অভি। সাদা কাশফুলের মাঝে দাঁড়িয়ে থাকা কালো ছায়ার মতো লাগে তাকে। চোখ দুটো স্থির, শীতল হিসেবে। ঠোঁটের কোনো অদ্ভুত এক বাঁকা হাসি। হাতে গুটানো শার্টের হাতা, আর সেই শক্ত চোয়াল, সব মিলিয়ে সে যেন ঝড়ের আগের নীরবতা। বন্ধুরা প্রথমে কিছু বুঝতে পারে না। তারা এখনো হাসছে, ছবি তুলছে, কিন্তু আনন্দের পায়ের নিচের মাটি যেন সরে গেছে। অভি ধীরে ধীরে হাঁটতে থাকে তাদের দিকে। প্রতিটা পদক্ষেপ কাশফুলগুলোকে দুলে দিচ্ছে, যেন তার আগমনের খবর ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। অভি এসে একদম আনন্দের সামনে দাঁড়ায়। বাহ, কাশফুল দেখতে আইসোস? আমার গ্যারেজে না যাইয়া? বান্ধবীরা চুপ হয়ে যায়। কেউ কেউ একে অপরের দিকে তাকায়। পরিস্থিতি অস্বাভাবিক বুঝতে সময় লাগে না। অভির চোখ কিন্তু শুধু একজনের পড়ছে, আনন্দী। আবারও শাড়ি পরছস? একটু এগিয়ে একদম কাছাকাছি দাঁড়ায় অভি আনন্দী। পা থেকে মাথা অব্দি পরক করতে থাকে আনন্দীকে। আনন্দের গলা শুকিয়ে আসে, শব্দ বের হয় না। হাত দুটো কাঁপতে থাকে হালকা করে। চারপাশে সুন্দর দৃশ্যটা মুহূর্তে বদলে যায়। কাশফুলের সাদা রং আর শান্ত বসা, সবকিছু এখন ভয়ঙ্কর নীরবতা ঢেকে গেছে। অভি আরো কাছে আসে, এতটাই কাছে যে আনন্দে তার নিঃশ্বাস অনুভব করতে পারে না। 2 দিনের মধ্যে তোর শরীরে এমন কোনো পরিবর্তন আসছে যার জন্য বেটা মানুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে হইতেছ?
আয় একটু দেখি তো কোন পরিবর্তন হয়েছে। আন অভি আনন্দের হাতটা ধরে টানতে টানতে তাকে গাড়ির কাছে নিয়ে যেতে থাকে। আনন্দের শত চেষ্টা করেও নিজের হাত ছাড়াতে পারে না। বখাটে, আমার হাত ছাড়। মাঝপথে থেমে যায় অভি। তারপর পকেট থেকে আবারও ফোন বের করে কিছু একটা দেখায়। তারপর আপনা আপনি ঠান্ডা হয়ে যায় আনন্দী। অভি আবারও খুব জোরে হাত ধরে টান দিয়ে নিয়ে যেতে থাকে আনন্দীকে। তোর শরীরে কোন পরিবর্তন হয়েছে এটা একটু দেখতে হইব আমার। হাতের বাঁধন যতটা শক্ত করলো এক বিন্দু পরিমাণেও নিজেকে ছাড়ানোর উপায় থাকে না। ঠিক ততটাই শক্ত করে আনন্দের হাত ধরে টানতে থাকে অভি, যেন সে কোনো মানুষ নয়, সে একটা জড় বস্তু। অভির গতি সাথে তাল মেলানো অসম্ভব হয়ে পড়ে আনন্দে। তার উপর শাড়ি, বেশ হিমশিম পোহাতে হয় তাকে। আঁকাবাঁকা রাস্তায় ঠিকমতো হাঁটতে না পেরে মাটিতে পড়ে যায় আনন্দী। অভি এতে আরও প্রচণ্ড ক্ষেপে যায়। সে আনন্দীকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় আনন্দী। এখন অন্তত কেউ দেখে এবং পুরো ভিডিও নেটে আপলোড করে, তাহলে তো আনন্দী বেঁচে যাবে। পুলিশ কেস ও আসামি ছেড়ে দিচ্ছে। আনন্দী যতবার ইন্টারনেট ব্যবহার করতে গেছে ততবার আইডি ডিজেবল করা হয়েছে। তার বাবাকে ঋণে জড়ানো হয়েছে। এসব কিছু সহজেই সকলে জানতে পারবে, কিন্তু আনন্দের ভাগ্য বরাবর মতো সহায় না। কেউ নেই চারপাশে। অভি আনন্দীকে সোজা গাড়িতে ছুঁড়ে মারে তাকে। তারপর পাশের সিটে সেও বসে পড়ে, দু হাতে আনন্দের। দেখি এই 2 দিনে কোন পরিবর্তন আসছে তোর শরীরে। আনন্দী নিজের হাত পা চালানো শুরু করে, কিন্তু অভি নিজের কাজে অড়। সে আনন্দের পুরো শাড়িটাই খুলতে ফেলতে সক্ষম হয়। আনন্দে তবুও থামে না, অভিকে দূরে ঠেলতে থাকে। নারিস না বান্দির বাচ্চা, দেখতে দে। গাড়ির ভেতরে অস্বাভাবিক নিঃশব্দ হয়ে ওঠে। বাইরে কোলাহল, মানুষের কথা, কাশফুলের নরম দোল, সব যেন দরজার অবশ্যে থেমে গেছে। ভেতরে কেবল আটকেছে ভারী এক নীরবতা। ধীরে ধীরে শ্বাস নিতে কষ্ট করে তোলে। আনন্দে গুটিসুটি হয়ে বসে থাকে সিটের এক কোণে। নিজেকে যতটা সম্ভব ছোট করে ফেলতে চেয়েছে সে, যেন এভাবে অদৃশ্য হয়ে যেতে পারবে। তার 2 হাত শক্ত করে জড়িয়েছে নিজের শরীরের চারপাশে। আঙুলগুলো কাঁপতে থাকে হালকা করে। চোখ দুটো নিচু কিন্তু স্থির, বারবার কেঁপে ওঠে, যেন চোখ তুলে তাকানোর সাহসটা হারিয়ে ফেলছে সে। তার পাশে সিগারেট বসে আরামে সিগারেটের ধোঁয়া ওড়াতে থেকে অভি, এতটাই কাছে যেন দুজনের মাঝখানে দূরত্বটা আর আলাদা করে বোঝা যায় না, শুধু অনুভব করে। জ্বলন্ত সিগারেটের ধোঁয়াটা ধীরে ধীরে তার ঠোঁট থেকে বের হয়ে বাতাসে মিশে যায়। সেই ধোঁয়ার পুরো গাড়ির ভেতর ছড়িয়ে একটা ভারী অস্বস্তিকর আবহ তৈরি করছে, যেন সময়টাকে ইচ্ছে করে লম্বা করছে। তোরে তো কইছিলাম তোর জীবনটা তেজপাতা বানায় ছাড়বো, তারপর উঠতে যাস কেন মেয়ে? ভয়রার নাই তোর? অভি সিগারেটের গন্ধে গা গুলিয়ে এসে আনন্দে। ছি, কি বিশ্রী গন্ধ সেটার। মুখে হাত দিয়ে নাক চেপে ধরে নিজের। অভি হালকা হেসে আনন্দের কোমর ধরে নিজের খুব কাছে নিয়ে নেয়। তারপর মুখ থেকে হাত সরিয়ে মুখে থাকা সিগারেটের ধোঁয়া কুণ্ডলি আনন্দের মুখে দিয়ে দেয়। চোখ বড় বড় হয়ে যায় আনন্দের। এটা রীতিমতো, কিন্তু ডিফারেন্ট স্টাইলে। অভি আনন্দের কোমর জাপটে ধরে থাকা মুখ থেকে হাত সরিয়ে নিজের মুখে থাকা সিগারেটের ধোঁয়া আনন্দের মুখে ছেড়ে দেয়। আনন্দের 2 হাতে অভিকে সরাতে গেলেও পারে না। ধোঁয়ার এমন বিশ্রী গন্ধে আনন্দের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। অভি তবুও আনন্দের ঠোঁট ছাড়ে না, কারণ আনন্দ কষ্ট পাচ্ছে। আর অভির একমাত্র শান্তির কাজ হলো আনন্দকে পরম যত্নে কষ্ট দেওয়া। বেশ কিছুক্ষণ পর অভি আনন্দকে ছেড়ে দেয়। দাঁত ঠিক মতো ব্রাশ করিস না বান্দির বাচ্চা, নেশা করি আমি, আর মুখ গন্ধ তোর। অভি সামনে থাকা পানির বোতল নিয়ে বেরিয়ে পড়ে। শাড়িটারি জলদি পর, নাহলে মানুষ ভাববে তোর লগে অকাম করছি। শরীরে নাই কিছু, সে আবার ঘুরে বেড়ায় ব্যাটা মানুষের পিছু। সজরে গাড়ির দরজা লাগিয়ে কুলি করতে থাকে অভি। প্রথমবার কিস করলো, তা আবার মুখে গন্ধ আলামে। প্রথম কিস বিতা গেল। বান্দি মুক্ত না, যেন ময়লার ডাস্টবিন। এর থেকে ভালো 3-4টা চড় মারলেই পারতাম। অভি খুব আফসোস করতে থাকে। একটা পিচ্চি মেয়ে যাকে শাস্তি দিতে গিয়ে উল্টো নিজের ক্ষতি করলো অভি।
অভিকে গাড়ি থেকে বেরোতে দেখে তার লোকেরা তার দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু বেশি কাছে আসার আগে অভি হাত দিয়ে নিষেধ করে, ভাই দূরে থাক বেটা, এখানে আসলে সমস্যা। শফিক ফোন করে অভিকে কল দেয়। অভি ফোন ধরার সাথে সাথে কালু তার হাতে ফোন কেড়ে নেয়। হড়বড়ি বলে, ভাই কি হয়েছে, কাছে আইতে দেন না কেন? শ্যামরার বস্ত্র হরণ করছি আমি, আগে শাড়ি ঢাকুক তারপর আয়। অভির কাট কথা শুনে সকলে চুপ হয়ে যায়, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। অভি কি তাহলে হালখাতাতে নাম লিখে ছাড়লো? বেশ কিছুক্ষণ পর অভি উকি দিয়ে চোখে আনন্দে চুপচাপ বসেছে, চোখ দিয়ে এখনো পানি গড়ে পড়ছে। বেশ বিরক্ত অভি, এমনভাবে তাকাইছিস যেন বস্ত্র হরণ না ইজ্জত হরণ করছি, নাটকের শেষ নেই। অভি আনন্দের পাশে গিয়ে বসে, তারপর লোকদের ইশারা করে। ইশারা করতে সকলে এসে হাজির হয়। ড্রাইভিং সিটে তার বিশ্বস্ত লোক আনাস এসে বসে পড়ে, আর বাকিরা বাইকে। তারপর গাড়ি ছুটতে থাকে আনন্দের বাড়ির উদ্দেশ্যে। পুরো রাস্তা জুড়ে অভি কড়া দৃষ্টি রেখে আনন্দের উপর, আর আনন্দে চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। গাড়ি কখন আসবে এটাই তার মনে চলছিল। বেশ কিছুক্ষণ পর আনন্দের বাড়ির রাস্তায় চলে আসে অভির গাড়ি। একটু দূরে অভি গাড়ি দাঁড় করায়। অভি, তুই নামবি নাকি কোলে করে দিয়ে আসবো? হুট করে যেন ধ্যান ভাঙে আনন্দের। সে তাকিয়ে দেখে বাড়ি চলে এসেছে। কোনো রকম নিচে নামতে সামনের দিকে কয়েকটা শাড়ির কুচি খুলে যায় তার। হাত দিয়ে চেপে ধরে আনন্দে তার পেটটা, তৎক্ষণাৎ নিজের পেটে অন্য কারো হাত স্পষ্ট অনুভব করে। ভূত দেখার মতো চমকে ওঠে আনন্দে অভিকে দেখে। অভি নেমে আশেপাশে ভালোভাবে তাকিয়ে আনন্দের খুলে যাও কুচিগুলো আবার সুন্দর করে কুচি করে গুজে দেয়। হঠাৎ করে অভি কুচি গুজে দেওয়াতে আনন্দী তার হাত শক্ত করে চেপে ধরে আনন্দী। অভি এক ঝটকা মেরে আনন্দের হাত সরিয়ে দিয়ে পুরো কুচি গুজে দেয়। যা বাড়ি যা, 2 দিনের সেমনি, শরীরে নেই কিছু, হেঁটে আবার সরম পায়, যা সর। অভির মতো একজন নিচু উচ্ছৃঙ্খল মানুষের পাল্লায় তুই জড়াই পড়লি কেন আনন্দ? প্রশ্নটা যেন নিছক শব্দ নয়, একরাশ বিস্ময়, অভিযোগ আর উদ্বেগ মিশ্রিত দীর্ঘশ্বাস হয়ে এসে পড়ল আনন্দের বুকে। এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর হয়তো মনের গহীনে সুস্পষ্টভাবে লেখা থাকে, তবুও ভাষায় প্রকাশ করতে গেলে তা জড়িয়ে যায় অনিশ্চয়তার জালে। কোথা থেকে শুরু করবে, কোন স্মৃতির দ্বার খুলবে, আর কোন জায়গায় গিয়ে ইতি টানবে, তা নির্ধারণ করা যেন ওঠে দুরূহ। আনন্দী সেই অদৃশ্য দ্বিধার সীমানায় দাঁড়িয়ে আছে। আনন্দী কলিকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় করিডোর জুড়ে নরম পায়ের শব্দে আবির্ভূত হলো স্নেহা। তার উপস্থিতির জন্য হঠাৎ করে পরিবেশের সুর বদলে দিল। আনন্দের মুহূর্তে ভিন্ন মায়া নেমে এলো। চোখের কোণে জমে এলো একরাশ গোপন ব্যথা, যা সে সচেতনভাবে আড়াল করতে চাইছে। স্নেহা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আনন্দের দিকে, যেন তার নিঃশব্দে অনেক ভাষা উচ্চারিত সংকেত, যেন অনুচ্চারিত বাক্যে ভরা এক দীর্ঘ বার্তা চোখ বহন করছে। চোখের এই নিঃশব্দ সংলাপ বুঝবার ক্ষমতা সবার থাকে না, কিন্তু আনন্দের আছে। সে জানে স্নেহা কেন তার পানে এভাবে তাকিয়ে রয়েছে। এক মুহূর্তে সে নিজেকে সামলে নেয়, মুখ টেনে আনে নির্লিপ্ততার পর্দা, যেন অন্তরে ঝড়ের কোনো চিহ্ন বাইরে ফুটে না ওঠে। নীরবে ক্লাসরুমের দিকে পা বাড়ায়। আর এমনিতেই আজকে ক্লাস শেষ হতে বেশি দেরি নেই, তার আগে বই খাতা গুছিয়ে নেওয়াটা বাঞ্ছনীয়। ক্লাসে প্রবেশ করে নির্দিষ্ট আসনে বসে পড়ে আনন্দে। চারপাশে চেনা পরিবেশ, তবুও আজ যেন সব কিছু এক অদ্ভুত অপরিচিত আবহে আবৃত। বসতেই তার দৃষ্টি স্থির হয়ে যায় ব্যাগের উপর। চেনটা একটুখানি খোলা, ভুরু কুঁচকে যায়। পানি ভরতে যাওয়ার সময় সে নিজ হাতে তো ব্যাগটা বন্ধ করছিল, তাহলে এই অপ্রত্যাশিত খোলামেলা অবস্থার কারণ কি? অন্তরে এক শীতল শঙ্কা ধীরে ধীরে বিস্তার লাভ করতে থাকে আনন্দের, যেন অদৃশ্য কোনো আশঙ্কা নিঃশব্দে এসে তার মনকে আচ্ছন্ন করে তুলছে। সতর্কে আঙ্গুলে ধীরে ধীরে ব্যাগের চেনটা পুরো খুলতে থাকে। চারপাশে তখন সহপাঠীদের হাসি আড্ডা, ক্ষীণ কোলাহল, কিন্তু আনন্দের কাছে সব কিছু যেন দুরাগত, অস্পষ্ট। তার মনোযোগ সম্পূর্ণ নিবদ্ধ হলো ব্যাগের অভ্যন্তরে। সম্পূর্ণ চেন খুলে ব্যাগের ভেতরে হাত ঢুকাতে যেন
অচেনা এক স্পর্শে থমকে যায় আনন্দে। আঙ্গুলে লেগে রয়েছে মসৃণ কাগজের ছোঁয়া, আর সঙ্গে টাটকা গোলাপের নরম পাপড়ির শীতলতা। বিস্ময়ে ভুরু কুচকে ব্যাগের ভেতর থেকে বের করতে দেখা যায় একটি সাদা খাম, সঙ্গে লাল গোলাপ। চারপাশে দাঁড়িয়ে থেকে বান্ধবীরা যেন এক মুহূর্তে অপেক্ষায় ছিল। এই দেখি দেখি বলে মুহূর্তের খামটা কেড়ে নেয় তারা। কারো চোখে দুষ্টুমি, কারো মুখে চাপা হাসি। খাম খুলতে ভেসে উঠল সুস্পষ্ট লেখা, অনার্সের দ্বিতীয় বর্ষের এক ভাইয়ের প্রেম নিবেদন। আনন্দের কপাল সঙ্গে সঙ্গে কুঁচকে গেল, বুকের ভেতর হালকা বিরক্তির ঢেউ উঠল। আজ তো পাশের ভার্সিটি বন্ধ, তাহলে চিঠি এলো কীভাবে? মনে মনে প্রশ্ন জেগে একটু পরে রহস্যের জট খুলে যায়। বান্ধবীর মাঝে কেউ একজন লজ্জা মেশানো স্বীকারোক্তি দেয়, ভাইয়া অনেক দিন ধরে তোকে পছন্দ করে। কথাটা শুনে আনন্দের মুখের কোনো লজ্জা বা আনন্দ ফুটে ওঠে না, বরং এক ধরনের অস্বস্তি তার চোখে স্পষ্ট হয়ে পড়ে। তো সে তো ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ে, আর সেই ছেলে অনার্স দ্বিতীয় বর্ষে। বয়স, অবস্থান, মানসিকতা, দূরত্ব যেন হঠাৎ করে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তাকে। এখন মোটামুটি সবাই প্রেম নামক মধুটি সেবন করা বলেই চলে, কিন্তু আনন্দী, সে তো ক্লাস 10 থেকে অভি নামক অভিশপ্ত নামের সাথে জড়িত। হয়তো নতুন কলেজে কেউ তেমন একটা জানে না অভির সম্বন্ধে, তাই তারা এমন বলছে। ঠিক তখন ছুটির বেল বাজে। ক্লাস শেষের ঘন্টা বাজতে চারপাশে এক অদ্ভুত কোলাহল ছড়িয়ে পড়ে। ছুটির সে চেনা উচ্ছ্বাসের ভেতরে আনন্দের মন ভারী হয়ে ওঠে। চিঠিটা ব্যাগে গুজে নিয়ে বাইরে বেরোতে দৃষ্টি আটকে যায় একটু দূরে, রোদে ঝলমল করে রাস্তায় পাশে দাঁড়িয়ে থাকা অভিকে। কালো বাইকের পাশে হেলান দিয়ে চোখে সেই চিরচেনা গম্ভীর দৃষ্টি। তাকে দেখে অভি হালকা হাত তুলে ইশারা করে, এদিকে আয়। আনন্দে এক পা এগোতে যাবে, ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে, এই শোন, ভাইয়া মাঠে দাঁড়িয়ে আছে, উত্তরের মাঠে। চিঠির উত্তর নাকি এখনই লাগবে। পা যেন থেমে যায় আনন্দের। মুহূর্তের জন্য দ্বিধা তাকে গ্রাস করে ফেলে। দূর থেকে পুরো দৃশ্যটাই লক্ষ্য করে অভি হঠাৎ বাইক স্টার্ট দিয়ে সরাসরি আনন্দের সামনে এসে দাঁড়ায়। কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকায়, চিঠিটা কোথায়? অভিস্বরে গম্ভীর স্বরে জিজ্ঞাসা করে অভি। আনন্দে কিছু বলার আগে সে নিজেই ব্যাগ টেনে নিয়ে খুঁজতে থাকে একটি খাম আর একটি গোলাপ। চিঠিটা পেছনে নিজেদের লোকদের দেয় অভি। তারপর আনন্দীকে হাত ধরে বাইকের পিছনে বসায়, নিজের টি শার্ট খুলে নিয়ে শক্ত করে আনন্দের কোমরের সঙ্গে নিজের কোমর বেঁধে ফেলে। এক অদ্ভুত তীব্র নিয়ন্ত্রণময় আচরণে আনন্দী বুক ধড়ফড় করে ওঠে, কিন্তু সে কিছু বলতে পারে না। অভি এক ঝটকায় বাইক স্টার্ট দেয়। বাইকের গতি এতটাই জোরে ছিল যে ভয়ে আনন্দের রুহু অবধি কেঁপে ওঠে। শক্ত করে ধর বান্দির বাচ্চা, পড়লে হাড্ডি ভাঙবো। আনন্দে ভয়ে অভিকে শক্ত করে ধরে। তাদের গন্তব্য সম্পর্কে জানা নেই, কিন্তু অভির আচরণ বলে দিচ্ছে ভীষণ খারাপ কিছু হতে চলছে। বাইক ঘুরে আনন্দের কলেজ থেকে একটু দূরে একটা জনশূন্য মাঠে এসে থামে। চিঠিতে যেন মাঠের কথা উল্লেখ রয়েছে। অভি সেই মাঠে আনন্দীকে নিয়ে আসে। বাইক থেকে নেমে আনন্দের হাত ধরে সোজা ছেলেটার কাছে চলে যায়। ওরে তোর পছন্দ? আনন্দী ভয়ে চুপসে যায়, মুখ থেকে কোনো প্রকার শব্দ বের হয় না। বান্দির বাচ্চা, কথা ক জলদি। ওরে তোর পছন্দ? মাঠের নিস্তব্ধ বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে ওঠে। আনন্দে স্থির হয়ে থাকার চেষ্টা করে, তার দৃষ্টি মাটির দিকে নত, কণ্ঠ স্তব্ধ। মনের ভেতরে হাজার প্রশ্ন ঘুরপাক খেলেও ঠোঁটে অবরুদ্ধ, কোনটি বেরিয়ে আসার পথ খুঁজে পায় না। হঠাৎ বজ্রঘাতের মতো গর্জে ওঠে অভি, চেঁচিয়ে বলে, বান্দির বাচ্চা, কথা ক জলদি। তৎক্ষণাৎ আনন্দী এপাশ ওপাশ করে নিজের মাথা নেয়। না, এই ছেলেটাকে তার পছন্দ নয়। এই না যেন শান্তির বার্তা নেয়, বরং অগ্নিস্ফুলিঙ্গ বয়ে আনে। এক নিমেষে অভি এগিয়ে যায়, তার আঙুলের নির্মম চাপ আনন্দের গালকে যেন পাথরের মতো চেপে ধরে। আনন্দের চোখে চোখ নেড়ে কড়া নজরে তাকে গিলে খেতে থাকে অভি, যেন আনন্দে তার হাতের পুতুল, কোনো মানুষ নয়, সে একটা জড় বস্তু। কর্কশ গেল বলে, তাহলে ওই তোরে চিঠি দিল কেন? আমি চুপ। খুব জোরে ধমকে উঠে আনন্দে অভিকে, যেন তার বলা প্রতিটি কথায় ছলচাতুরি।
কোনো সত্য নেই সেই কথায়। অভি আবারও আনন্দীকে ঝাঁকিয়ে কর্কশ গলা বলে, আমার পিঠ পিছে টাঙ্কি মারস? এরপর আর কোনো সংযম থাকে না। আনন্দীকে ছেড়ে দিয়ে একটা হকি স্টিক নিয়ে তেড়ে যায় অভি। হকি স্টিক প্রতিটা আঘাত শুধু শরীরে নয়, বরং এক মানবিক সীমার উপর আঘাত আনে। মাঠের কর্কশ নীরবতা, আঘাতের কর্কশ শব্দ, আর ছেলেটা আত্মচিৎকার। আনন্দে দাঁড়িয়ে থাকে। এই মর্মান্তিক দৃশ্যের একমাত্র সাক্ষী সে, অথচ সম্পূর্ণ অসহায়। তার চোখের পাতা কাঁপে, বুকের ভেতর শ্বাসরুদ্ধ হয়ে আসে, কিন্তু সে প্রতিবাদ করতে পারে না। ভয়ে এক অদৃশ্য শিকল হয়ে তাকে আটকে রেখেছে। ঠিক তখনই দূর হতে ভেসে আসে পুলিশের গাড়ির সাইরেন, এক টুকরো সম্ভাব্য পরিত্রাণের সংকেত। আনন্দে মনে মনে দোয়া কামাল পড়তে থেকে, যেন এবার সে পরিত্রাণ পায় অভির থেকে। পুলিশ স্বচক্ষে দেখলে মামলা নেবে, অভির হাত থেকে রেহাই পাবে আনন্দে। কিন্তু সেটা আর হলো কই। অভি থেমে যায়, তার দৃষ্টি দ্রুত চারপাশে ছুটে বেড়ায়। পরিস্থিতি বুঝে নিতে তার এক মুহূর্ত যথেষ্ট। চল। কোনো প্রশ্নের অবকাশ না রেখে আনন্দের হাত ধরে টেনে হাঁটতে থাকে, বাইকে তুলে এনে দেখে এবং মুহূর্তে স্থান ত্যাগ করে। কারণ সময় এখন তার অনুকূল নেই। ক্ষমতার খেলায় কখন কোথায় পা ফেলতে হয় তা সে ভালো করে জানে। শহরের কোলাহল পেছন ফেলে তারা এসে থামে নির্জন প্রান্তরে। চারপাশে জনমনোবিহীন। আকাশ যেন নিঃশব্দে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। কাকপাক্ষী রয়েছে কিনা সন্দেহ। বাইক দাঁড় করে নেমে অভির হাতের চর এসে পড়ে আনন্দের গালে। সে দুলে ওঠে। পৃথিবী যেন এক মুহূর্তের জন্য ঘুরে ওঠে তার চারপাশে। তোর বয়স হয়েছে কত রে? এই বয়সে প্রেম প্রীতি করস? আনন্দের শরীর খেপে, কিন্তু সে নিজেকে সামনে নিয়ে বলে, আমি চিনি না ওকে। আবার মিথ্যে? অভির চোখ জ্বলে ওঠে, ক্রোধে উন্মত্ত শিখা। আনন্দে যাই বলুক না কেন, সেটা বরাবরই অভির জন্য মিথ্যা। বান্দির বাচ্চা। দ্বিতীয় চরটি প্রথমটির চেয়ে ভয়ঙ্কর। মাটিতে লুটিয়ে পড়ে আনন্দে, মাথায় গিয়ে শক্ত ইটের। সঙ্গে সঙ্গে রক্তের উষ্ণ স্রোত কপাল বেয়ে নেমে আসে। হঠাৎ এইভাবে বাড়ি খাওয়ার ফলে নিজের কষ্ট ধরে রাখতে না পেরে আনন্দে হাউমাউ করে কেঁদে দেয়। তার কান্না আত্মনাদ হয়ে ছড়িয়ে পড়ে চারপাশে, এক অসহায় প্রাণের আত্মে। কিন্তু সেই আত্মনাদে বিরক্ত হয়ে অভি, এই বান্দিরে কেউ বাড়ি দিয়ে আয় তো। তার কণ্ঠে বিচিত্রণা, যেন আনন্দের কান্নাটুকু তো অভিনয়, কোনো কষ্ট নেই তাতে। ফ্যাচফ্যাচানি আর মজা লাগে না। শেখ বাড়ি। রক্তমাখা ব্যান্ডেজে মোড়ানো কপাল, কাঁপতে থাকা শরীর নিয়ে আনন্দে বাড়ি ফিরে এসে বাড়িতে দরজায় পা রাখতে মেয়ের মাথায় ব্যান্ডেজ, রক্তের দাগ, ভাঙ্গা অবস্থা দেখে স্তব্ধ হয়ে যায় তার বাবা। আকরাম সাহেব কাজ থেকে ফিরছেন কিছুক্ষণ। আনন্দের দেরি হওয়া দেখে তিনি কিছু একটা ধারণা করেন। তার উপর অভিযান গলার কাটায় বিঁধে রয়েছে তাদের। তড়িঘড়ি করে আনন্দের কাছে চলে যান আকরাম সাহেব। কপাল ফাটলো কি করে? আনন্দের মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বরং সে থরথর করে কাঁপতে থাকে। মেয়ের এমন অবস্থা দেখে তাকে সোফায় বসায় আকরাম সাহেব। তার কপাল ভালোভাবে দেখতে থাকে। কে করেছে এটা? আনন্দে চুপ করে থাকতে চেয়ে আর পারে না। তার বাবাকে এমনভাবে ফাঁসানো সে, যে চুপচাপ সব সহ্য করলেও আজ মুখ ফুসকে বলে দেয় তার বাবাকে অভি। আকরাম সাহেবের চোখের ক্রোধের আগুন জ্বলে ওঠে, যেন তিনি এই নামটা শুনতে চাচ্ছিলেন। এক মুহূর্তে দেরি না করে তিনি মেয়েকে নিয়ে থানায় চলে এসে চিঠি করা। এই মুহূর্তে আনন্দে একটুখানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। তাদের জানানো হয় অভিকে গ্রেপ্তার করেছে। তার বুকের ভিতর নেমে থাকা ভয় একটু নরম হয়। মনে হয় এবার মুক্তি মিলবে। সন্ধ্যাবেলা। সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় আকাশে বিলীন হতে থাকে। আকাশে একরাশ নীরবতা নেমে আসে, যেন প্রকৃতি নিজেও কোনো অঘটনের পূর্বাভাস টের পাচ্ছে। ঠিক সেই সময় আনন্দী বাড়ির সামনে হঠাৎ করে থামে কয়েকটা বাইক। তার শব্দে ভেঙে যায় চারপাশে স্থিরতা। দরজায় কোনো কড়া না, বরং এক বিকট শব্দে তা ধাক্কা মেরে খুলে ফেলে অভি। তার প্রবেশের যেন ঝড়ের মতো, চোখে আগুন, মুখে বিকৃত ক্রোধ, শরীর ভঙ্গিতে উন্মাদনা। আনন্দী তখন ডাইনিং রুমে বই পড়ছিল, সাথে তার মা। বাবা উপরে ঘরে। অভি এসে সোজা আনন্দের সামনে দাঁড়ায়। কোথায় তোর বাবা? তার গর্জন করা পুরো ঘর কাঁপিয়ে তোলে। আনন্দে চমকে ওঠে, তার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আতঙ্কে সে দরজার পাশে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে।
একটা পাথরের মূর্তির মতো। ভেতর থেকে বেরিয়ে এসে তার বাবা। চোখে দৃঢ়তায়, কিন্তু দৃঢ়তার আড়ালে লুকিয়েছে উদ্বেগ। তুমি এখানে? কথাগুলো শেষ হওয়ার আগে অভি হঠাৎ টেবিলটা উল্টে দেয়। কাঁচের শোপিস ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। আমার নামে মামলা? এখন ঠেলা সামলা। সে একের পর জিনিস ছুঁড়ে ফেলতে থাকে অভি। প্রতিটি চেয়ার, আলমারি, প্রতিটি আঘাত যেন ঘরের ভেতরে শান্তি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দেওয়ালে টাঙানো ছবি এক নিমেষে মাটিতে পড়ে যায়। সেই ছবির ফ্রেমে বন্দি হাসিগুলো যেন টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। আনন্দের মা ছুটে এসে থামানোর চেষ্টা করছে। কি করছে এসব? কিন্তু অভির উন্মাদনা তখন আর কোনো কথার নেশা অবস্থা নেই। চুপ, কেউ একটা কথা করবি না। তার চিৎকারে ঘরের বাতাস জমে যায়। আনন্দে কাঁপতে কাঁপতে দেওয়ালের সাথে সেরে থেকে তার চোখে জল। কিন্তু সে কাঁদতে ভয় পায়, কারণ এই মানুষের সামনে কান্না কখনো কখনো অপরাধ হয়ে দাঁড়ায়। অভি এগিয়ে এসে আনন্দের দিকে। তোর জীবন আমি তেজপাতা বানাবো মেয়ে। একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবো তোকে। তুই মরার জন্য ছটফট করবি, কিন্তু পারবি না। ভয়ঙ্কর মৃত্যু হবে তোর আনন্দী। আসবার কালে একা আইলাম, যাইবার কালে একা যাব। মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলে কি দেখলা? আর কি দেখলা? আনন্দী বান্দির বাচ্চারে দেখলাম। মনের সুখে গান গাইতে গিয়ে আনন্দের নামে খিস্তি করতে থাকে অভি। যেন এই একটা নামে তার জীবনে অভিশাপের মতো জড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করলে তাকে দেখতে পায়, জেগে থাকলেও তাকে দেখতে পায়, না চাইলেও মন তাকে নিয়ে জল্পনা করতে থাকে। একটু আগে আনন্দিতের বাড়ি বাওয়াল করে এসেছে অভি, তবুও যেন তার মন বসে না। আনন্দী যত কাঁদে অভি ততই খুশি, কিন্তু তার কাদার পরিমাণ প্রতিবারের মতো মিছুক নিছক মিথ্যে অভিনয় লাগে তার কাছে। যেন প্রতিটি চোখের পানি কেবল সস্তা সিম্পেথি পাওয়ার জন্য অভিনয়। বেশ বিরক্ত নিয়ে অভি উঠে বসে। তারপর হাতের ইশারায় করে কবিরকে ডাকে। কবি। ডাক পড়তে কোমর বাঁকিয়ে বাঁকিয়ে আধুনিক নায়িকাদের মতো হেঁটে অভির সামনে এসে দাঁড়ায় কবি। ভাই, একটা গান কথা মুড ঠিক করতে হবে। অভির আদেশ মতো কবি হারমোনিয়াম নিয়ে সকলের সামনে বসে, কারণ হারমোনিয়াম ছাড়া তার গলায় গান ওঠে না। তার রং ঢং দেখে উপস্থিত মোটামুটি বিরক্ত। সব থেকে বেশি বিরক্ত স্মার্ট নোবেল। অভির সাঙ্গপাঙ্গদের মধ্যে এই দুজনের মধ্যে রয়েছে যাদের নিজেদের কখনো জমে না, যেন তারা একজন আরেকজনের সতীন, তবে স্বামী ছাড়া। কবির রং ঢং থেকে নোবেল মোটামুটি বিরক্ত হয়ে বলে, কি গো মাইকা, কত সময় লাগে তোর? স্মার্ট নোবেলের কথা শুনে কিছুটা রেগে যায় কবি। তোর চালচলন, কথার ধরন দেখে হয়তো মেয়েদের মতো, কিন্তু বাস্তবে তো সে নিজে একজন বলিষ্ঠ পুরুষ হিসেবে দাবি করে। তাই কেউ তাকে মহিলা আক্তার পুরুষ বললে অতিমাত্রায় রেগে যায়। উহ, ছেলেটা এত যাও ড্যাশ। নাম তার নোবেল, কিন্তু গান আমাকে গাইতে হয়। ভাই, ওরে কিন্তু আমি। অভি বেশ বিরক্ত হয়ে দুজনের দিকে তাকায়। স্মার্ট নোবেল চুপ হয়ে মাথা চুলকাতে থাকে, আর কবি নোবেলকে ইশারায় গাল বন্ধ করে। জলদি গা। ওকে ভাই, তাহলে আমি শুরু করছি। কবি নিজের লম্বা চুলগুলো কানের পিছনে ঢুকে গাইতে শুরু করে। কচুবনে হেগে গেছে কালো কুকুরে, কচুবনে হেগে গেছে কালো কুকুরে, নগের মা। কবির সম্পূর্ণ গান শেষ হওয়ার আগে হাতে থাকা সিগারেটটা মাটিতে ফেলে পিষে দেয় অভি। আনন্দের বাড়ি থেকে বাউল করে এসে নিজের মুড ঠিক করতে চেয়েছিল, কিন্তু এই কবিটাও হতে দিল না। এই সবিক, জি ভাই। ওরে মাইরা গু বাইর করতো, শালা মুডের গু বের করে দিল। উপস্থিত সকলে মুখ টিপে হাসতে থাকে। অভি রাগের পারদ মোটামুটি সকলের জানা। সাথে সাথে মাথা ঠান্ডা করার মেডিসিনও। নবীনের সাথে সাথে পকেট থেকে একটা বিড়ি বের করে ধরিয়ে দেয় অভির সামনে, যার ফলে অভি রাগারাগি বন্ধ করে বিড়িটা নিয়ে টানতে থাকে। কবি পাশ থেকে বড় বড় নিঃশ্বাস ফেলে। আর একটু হলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। অভি যখন তার দলবল নিয়ে গ্যারেজে ছিল, ঠিক তখনই 13 বছর বয়সী ছোটু চা নিয়ে এসে তাকে দেখে কানকাটা রমজান এগিয়ে এসে। সচরাচর রাতের বেলা অভি চা খায় না, তাহলে চা কেন নিয়ে এলো অসময়ে? কিরে ছুটকা, তুই এখানে কি করিস? দাদা সাহেব অভিভাইরে ডাকতেছে, কইছে ঘুম না ভাঙলে চা খাওয়াতে, তাই চা নিয়ে হাজির হয়েছি। দাদা সাহেব নাম শুনে অভি সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। ফোন বের করে দেখে 8টা মিস কল। ফোন সাইলেন্ট থাকায় ফোনের আওয়াজ তার কান অব্দি পৌঁছায়নি। অভি বরাবরের মতো
সামনে দুটো বোতাম না লেগে শার্ট পরে বেরিয়ে যেতে থাকে। সঙ্গে তার সাঙ্গপাঙ্গরা। দাদা সাহেব কখনো এই সময়ে ডাকে না, আজ যেহেতু ডেকেছে নিশ্চয়ই ঝামেলা হয়েছে। অভির বাসা থেকে কয়েক হাত দূরে দাদা সাহেবের আস্তানা। মাঝে শুধু একটা ময়লা পানির ছোট্ট পুকুর, তার সাথে ছোট ছোট গাছপালা। অভির বাড়ির ছাদ থেকে আস্তানাটা ভালোভাবে দেখা যায়। দাদা সাহেব ইচ্ছেতে অভি সেখানে রয়েছে, যেন সবসময় তার কাছাকাছি থাকতে পারে। আস্তানা আস্তানায় এসে অভি দেখে দাদা সাহেব সোফাতে বেশ চিন্তামগ্ন অবস্থায় বসে আছে। সাথে নব নির্বাচিত এমপি, তার দলের লোকেরা এবং জেলা পরিষদ। অভি ভিতরে আসতে দাদা সাহেব হাতের ইশারায় করে কাছে রাখে। আদাব দাদা সাহেব, আয় অভি পাশে বস। অভি গিয়ে দাদা সাহেবের পাশে বসে। 45 বছর বয়সী দাদা সাহেব এখনও ঠিক মতোই যুবক। বয়সের ভাত তেমন একটা তার চেহারায় ফুটে ওঠেনি। বাপ, একটা মানুষ কখন বড় হয় জানো? অভি মাথা নেড়ে না বোঝায়, অর্থাৎ সে জানে না। দাদা সাহেব অভির মাথায় হাত রেখে বলে, যখন তার রক্তে রাঙা হয়। দাদা সাহেবের কথায় অভি চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে। এ নিয়ে কয়েকবার দাদা সাহেবের এই ধরনের কথা বলেছে তাকে। কেন বলছে সেটা সে জানে। এই লাইনে যদি মানুষ না মারো বড় হতে পারবো না। দাদা সাহেব, আমি মানুষ খুন করতে পারবো না। আমি তোমারে জোর করুম না অভিজাত, তুমি হইল আমার চাঁদ, তোমারে আমি জোর করুম না। মাগার তুমি যখন তখন তুমি 2-4টা। না দাদা সাহেব, আমি সবই করতে পারবো, কিন্তু মানুষ খুন সম্ভব না। ঠিক আছে স্যার, তুমি সময় নাও। তাহলে আমি উঠি দাদা সাহেব। আচ্ছা যাও। আস্তানা থেকে সোজা হয়ে বেরিয়ে যায় অভি। অভির হাজার খারাপ কাজের মাঝে একটাই কাজ ভালো করে সে কখনো, আর তার দ্বারা কেউ মরেনি। অভি মানুষ পিটিয়েছে, রক্তাক্ত করেছে, তবে খুন করেনি। এটা তার দ্বারা হয়নি। অভি তো রাজি না দাদা সাহেব। অভি আমার জানের টুকরো। ওই যেটা করবো না তা করবো না, কথা শেষ। আমার ব্যবসা, আমার কালো টাকার মেশিন, আমার চাঁদ। ওরে কেউ কিছু করলে খবর আছে নেতা। নেতা আফজাল সাহেব চুপচাপ বসে আছেন। এসেছিল তো অভির নামে বিচার করতে, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। দাদা সাহেবের আন্ডারওয়ার্ল্ডের পাওয়ার বারবার তাকে বাঁচিয়ে ফেলে। আনন্দের বাবা আফজাল হোসেনকে দিয়ে অভির একটা বন্দোবস্ত করতে চেয়েছিল ঠিকই, কিন্তু দাদা সাহেবের জন্য তার হলো না। এবার বেঁচে গেল শেখ বাড়ি। আনন্দে এসে হতে কতদিন বাকি আছে রাবে? তা মোটামুটি 1.5 মাস। কেন বলো তো? আমরা এখান থেকে চলে যাব কিভাবে সেটা আমি বুঝবো, কিন্তু ওই ছেলের হাতে নিজের মেয়েকে মরতে দিব না। আমি বলি কি, আমার মিডিয়ার কোনো উচ্চ কাজ হবে না। নেটে তো দিয়েছিলাম, দেখেছিল কি হয়েছিল। ওই হরেকৃষ্ণ দাসের হাত যতদিন অভির মাথায় আসে প্রশাসন কিছু করবে না, বরং আমাদের মরতে হবে। স্বামীর কথা শুনে বেশ জোরে সোরে নিঃশ্বাস নিতে থাকেন রাবেয়া শেখ। আনন্দের করা একটি ভুলের জন্য অভি চলে যায় আন্ডারওয়ার্ল্ডে, আর তার জীবনে শুরু হয় উল্টো গিনতি। পুলিশের মামলা কোনো লাভ হয়নি। ওই বারবার ছাড়া পেয়েছে, কারণ তার হচ্ছে কৃষ্ণদাস, আন্ডারওয়ার্ল্ডের বেতাল বাদশা, যার ওঠা বসা দেশের বড় বড় মন্ত্রীদের সাথে। পাওয়ারের যথাযথ ব্যবহার করে কৃষ্ণদাস, যার ফলে দীর্ঘ 15 বছর ধরে নিজের, এখন তার সব থেকে তুরুপের তাস অভি, যাকে ঘিরে তার সব জল্পনা কল্পনা। নিজের রুমে চুপচাপ বসে থাকে অভি। একটু আগে অভি তাদের বাসায় চালায় ভাঙচুর। মোটামুটি বেশ ক্ষতি হয় তাদের, কিন্তু কী আর করা, পুলিশ তো কেস নেবে না। তার উপর আনন্দে এমন কিছু করছিল যার ফলে ইন্টারনেটে কিছু পোস্ট করতে পারে না। এমন কিছু শুরু হয়েছিল এখান থেকে। তার করা একটি ভুলের মাসুল এভাবে দিতে হচ্ছে তাদের। নিজের পুরনো অতীত নিয়ে যখন ঘাটাঘাটি করতে থাকে ব্যস্ত আনন্দে, ঠিক তখনই তার ফোনে নোটিফিকেশন আসে। ফোন হাতে নিয়ে বেশ বড় নিঃশ্বাস ফেলে, কারণ টেক্সটটা অভির। হোয়াটসঅ্যাপ ওপেন করতে অভির টেক্সট দেখে, বান্দির বাচ্চা, কাল ঠিক সময়ে থাপ্পড় খাইতে চলে আসিস। নারী কিসে আটকায় ছলনায়। নারী জাতি ভয়ঙ্কর। নারীর ফাঁদে পড়েছে যেজন, নিঃস্ব হয়ে মরেছে সেজন। সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে ফোনে থাকা আনন্দের ছবিগুলো দেখে দেখে কথাগুলো বলতে পারতে। তার চোখ জোড়া অসম্ভব লাল। হয়তো আজও এতিম ছেলেটা সব অনেক কিছু সেবন করে থাকে। যার পরিবার নেই তাকে থামাবে কে? কার এত দায়ে পড়েছে?
অভি চারপাশে গোল হয়ে বসে থাকা তার সাঙ্গপাঙ্গরা, তারাও দু একটা, তবে খুব বেশি করেনি, কারণ বারণ রয়েছে যে অভি প্রায় সময় অতিরিক্ত করে ভুলভাল কাজ করে বসে, তারপর পুলিশ আটক হয়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে যায়। এর প্রধান কারণ হলো দাদা সাহেব, কারণ দ্বিতীয় কারণ হলো এমপি নওয়াজুদ্দিন। তাদের দুজনের সমস্ত কালো অধ্যায়গুলো অভি হ্যান্ডেল করে, যার ফলে বেশিক্ষণ থেকে থানায় আটকে রাখতে থাকতে হয় না। সে নেশা করলেও বাকিরা করে না, এটাই এখানকার নিয়ম। নেতাদের চোরাচালান থেকে সব কিছু অভির কন্ট্রোলে, কিন্তু সে এখনও জগতে তেমন একটা নাম করে উঠতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে নামের আগে খুনির ট্যাগ না পাওয়া। আন্ডারওয়ার্ল্ডে একটা রুল আছে, যার নামের আগে যত খুনের সংখ্যা তার দখলে তত বেশি ক্ষমতা, যার ফলে কালো দুনিয়ায় অভিনামটা তেমন জাগ্রত নয়। তবে সেই কালো দুনিয়া বাক্যের ফলে ভিতরে কালো দুনিয়ার খবর চাপা পড়ে থাকে। এত এত খুন হয়, গুম হয় ঠিকই, কিন্তু বিচার হয় না। আর এসবের বিচার না হওয়ার একমাত্র কারণ হচ্ছে উপরে থাকা এসব মন্ত্রী মিনিস্টার লোক দেখানো গ্রেপ্তার হয় ঠিকই, কিন্তু বিচার হয় না। যার পুরোপুরি সুযোগ ফিরিয়ে নেয় দাদা সাহেব। পুরো বাংলাদেশে কালো দুনিয়া চলে দাদা সাহেবের হুকুমে। তবে তার নিচে অগণিত লোক রয়েছে যারা পুরো দেশে নিজেদের সিস্টেম বজায় রাখে। হয়তো তারা আম জনতার মতো দেখতে, তাই হয়তো আমরা বুঝতে পারি না কে কেমন, কার মনে কী চলছে। নেশাগ্রস্ত হবি হুট করে উঠে বসে, আজ তুলনামূলক একটু বেশি করে ফেলেছে বোধহয়। পা দুটো টলমল করছে, এদিক ওদিক চলে যেতে থেকে। ঢলে পড়ার আগে কেউ তাকে ধরে ফেলে, না হলে মাটিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অভিজাত মাটিতে পড়লে বাকিদের ট্রেনে ফেলবে, এটা তো শিওর। স্মার্ট নোবেল অভিকে ধরে, চাঁদ ভাই আপনার রুমে দিয়ে আই। নিভু নিভু চোখে স্মার্ট নোবেলের দিকে তাকাবে, তারপর গালে আস্তে করে থাপ্পড় মারতে মারতে বলে, গাড়িটা বাইর কর বেটা। কপাল কুঁচকে নোবেল তাকায় অভির দিকে। এত নেশাগ্রস্ত অবস্থায় এখন কোথায় যাবে, কিন্তু ভয়ে প্রশ্ন উঠতে পারে না, তবু সাহস সঞ্চয় করবে। ভাই এত রাতে কই যাবেন? নোবেলের পাল্টা প্রশ্ন শুনে মুখে কিঞ্চিত পরিমাণ হাসি টেনে অভি উত্তর দেয়, এক বান্দির বাচ্চার বাসায়। ওরে না থাপড়াইলে কলিজা শান্ত হইবে না। জলদি বাহির কর গাড়ি। অভির নির্দেশের মতো নোবেল ইশারা করে কুদ্দুসকে গাড়ি বের করতে বলে। তারপর তারা অভিকে ধরে গাড়িতে তোলে। গাড়ি ওঠার সাথে আগে চোখ মুখে পানির ঝাপটা দেয় অভি। থাপ্পড় মারার জন্য শক্তি তো দরকার। গাড়ি এসে সিটে পুরো শরীরে দেয়, যেতে যেতে এক চমক ঘুম হয়ে যাবে। এই চোখ বন্ধ করে নিদ্রায় খুলে পড়ে সে। বাকিরা চুপচাপ গাড়িতে উঠে বসে, সকলে নিজেদের মুখে কুলুপাতে। অভির ঘুমে ডিস্টার্ব হলে তাদের 12:30 বাজাবে শেখ বাড়ি। রাত তখন একটার ধার। সবাই তখন গভীর ঘুমে, শুধু ঘুম নেই আনন্দের চোখে। টেবিলের ল্যাম্পপোস্টের আলোয় বই খুলে বসে থাকে এইচএসসি পরীক্ষা প্রস্তুতির জন্য। চোখের বইয়ের পাতায়, কিন্তু মন বরাবর হারিয়ে যায় তার। লাইন পড়ছে বারবার, কিন্তু পরক্ষণে আবার ভুলে যায়। তবু নিজেকে জোর করে পড়ায় মন বসাতে চায় আনন্দে। মাঝে মাঝে বাবার ঋণের কথা মনে করে বুকটা ভারী হয়ে ওঠে। তাদের ব্যবসা ছোট ছিল কিন্তু সৎ ছিল। এত ঋণ কখনোই ছিল না তার বাবার। কাপড়ের ব্যবসা বাড়ানোর স্বপ্নে আজমল শেখ নতুন এক বড় ডিল নেন। সেখানে অভির লোকেরা ক্রেতা সেজে আছে। প্রথমে তারা অগ্রিম টাকা দিয়ে বিশ্বাস অর্জন করে বড় অর্ডারের লোভ দেখে, তারপর ভুয়ো কাগজে সই করিয়ে সেখানে অঙ্কটা আসল টাকার চেয়ে কয়েক গুণ বেশি দেখানো হয়। ডেলিভারি দিন ইচ্ছে করে পণ্য রিজেক্ট করে দেয়, দোষ চাপায় শেখ সাহেবের মাথায়। একই সাথে বাজারে তার নামে গুজব ছড়ায়, খারাপ মাল, প্রতারণা, ব্যবসা সুনাম একদিনে শেষ। ব্যাংকের পুরনো লোনগুলো হঠাৎ চাপ করে দেয়, যেন সব একসাথে ভেঙে পড়ে তার উপর। অবশেষে পাওনাদার সাজিয়ে লোক পাঠায় অভি, যার টাকা চাইতে এসে পরিস্থিতি উত্তপ্ত করে ফেলে। সব কিছু আড়ালে দাঁড়িয়েছিল অভি, নীরবে হিসাব করে পুরো পরিবারকে নিজের ফাঁদে ফেলতে। খুব বড় একটা নিঃশ্বাস ফেলে নিঃশব্দে বসে থাকে আনন্দে। আফসোস, বুকটা ভারী এসে একটা ভুল, যেটা আসলে তার ছিল না, তবুও তার জীবন যেন তার জন্য বদলে গেছে। আজ শুধু না, তার পুরো পরিবার সেই ভুলে শাস্তি পাচ্ছে। বাবার অসহায় মুখ, মায়ের ভাঙা চোখ, সব কিছু তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে।
নিজেকে বারবার প্রশ্ন করে কেন তার সাথে এমন হলো। তবুও উত্তর পায় না, শুধু নিঃশব্দে কষ্টটা বয়ে বেড়ে। নিজের অতীত নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ ফোনের বেজে ওঠে আনন্দী। স্ক্রিনে অভিনামটা দেখলে তার বুকটা কেঁপে ওঠে, হাত ঠান্ডা হয়ে যায়। এক মুহূর্তে দ্বিধায় পড়ে থাকে সে রিসিভ করার জন্য, তবু সাহস করে কলটা রিসিভ করে। না করলে আবার বাউল করবে অভি। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে অভির কর্কশ কণ্ঠস্বর। বান্দির বাচ্চা নিচে আয়, তোরে চওড়াতে আসছি। ফোন কানে নিয়ে আনন্দে তাড়াহুড়ো করে ব্যালকনিতে দাঁড়ায়। নিজে তাকাতে বুক ধক করে ওঠে। অভি ঠিকই তার ব্যালকনির নিচে দাঁড়িয়েছে। অন্ধকার রাতে তার উপস্থিতি স্পষ্ট অস্বস্তিকর আর ভয়ঙ্কর। অভি ধীরে হাত তোলে, আঙুল নেড়ে ইশারা করে তাকে নিচে নামতে। আনন্দে দ্রুত এদিক ওদিক তাকায়। চারপাশ নিস্তব্ধ, করিডোর ফাঁকা, কারো পায়ের শব্দটুকু নেই। ঘরের ভেতরে সবাই ঘুমিয়েছে। নিশ্চিন্তে হতে চাইলে তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে ওঠে। কিছুক্ষণের মধ্যে দরজাটা আস্তে করে খুলে ফেলে আনন্দে। রাতের ঠান্ডা হওয়া গায়ে লাগতে কেঁপে ওঠে। আনন্দের সামনে আসতে অভির দৃষ্টি নিচে নেমে যায়। পায়ের পাতা থেকে ধীরে ধীরে চুল অবধি পর্যন্ত চোখ বুলিয়ে দেখে নেয়, পরখ করে মেপে দেখে। আনন্দে গেঞ্জি আর প্লাজো পরা অবস্থায় দেখে। অভি ভুরু কুচকে ওঠে, চোখে স্পষ্ট বিরক্তি ফুটে ওঠে। মাথা একটু কাত করে তাকায় সে, যেন এই উপস্থিতি তার পছন্দ হয়নি একদম। কিরে বান্দির বাচ্চা, শরীরে চর্বি বেশি নাকি? ওন্না কই তোর? আমারে বডি দেখাস, কিছু আছে তোর মাঝে? পিচ্চি বোকা চন্দ্র। অভির হেয়পূর্ণ কথাগুলো আনন্দের শরীরে কাচের টুকরোর মতো বিঁধে যায়। কিন্তু তবুও সে আজ কোনো প্রতিবাদ করে না, কারণ করলে পুরো এলাকার সামনে আবারও অভি সিনক্রেট করবে। তারপর আবার থানা পুলিশ অভিযোগে এবং পরিশেষে জেল থেকে বেরিয়ে তাদের বাড়িতে হট্টগোল করা। এটাই গত 3 বছর ধরে হয়ে আসছে। অভি জিপ থেকে নেমে মুন্ডুটি এক হাতে উঁচু করে ধরে একদম জিপের সামনে গিয়ে উপরে উঠে বসে। গাড়ির হেডলাইটের হালকা আলোয় তার মুখের এক পাশটা ছুঁয়ে যায়, অন্য পাশ ডুবে অন্ধকারে। এক হাঁটু ভাঁজ করে হাতটা তার উপর রেখে বসে থাকে সে। ঠোঁটের কোণে হালকা একটা রেখা, যেন ভিতরে ভিতরে কিছু একটা ভাবতে থাকে অভি, কিন্তু মুখে তার কোনো প্রকাশ নেই। চারপাশের নীরবতার মাঝে অভির উপস্থিতি যেন আলাদা করে চোখে পড়ে। অভি এক হাত উঁচু করে আনন্দের উদ্দেশ্যে বলে, এই শেখের বেটি, এদিকে আয়। আনন্দে কপাল কুঁচকে গেটের সামনে দাঁড়িয়ে থেকে অভির কথা শুনে ও না শোনার ভান করে থাকে। অভি আবার নেশাগ্রস্ত অবশ্য বলে, কিরে কথা কানে যায় না? এক বুক ভারী নিঃশ্বাস ফেলে আনন্দে আওড়ালো, বর্তমান আপনি নেশাগ্রস্ত, আমি যাব না আপনার কাছে। আনন্দের চ্যাটান চ্যাটান কথায় কর্ণপাত হতে এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে অভি। এক হাতে মুন্ডু ধরে আর এক হাতে চুল ঠিক করতে করতে একদম আনন্দের সামনে এসে দাঁড়ায় অভি। আনন্দের মুখ বরাবর দাঁড়িয়ে খুব জোরে মুখ থেকে হা মেলে বাতাস করে ফেলে সে। কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে আনন্দী। অভির মুখ খোলার সাথে সাথে কি বিশ্রী গন্ধ তার মুখ থেকে বেরিয়ে আসে, সেটা একমাত্র আনন্দই বলতে পারবে। রীতিমতো গা গুলিয়ে আসে আনন্দের। অপর প্রান্তে মুখ থেকে লালা বের করে ফেলে সে। তা দেখে হেসে লুটোপুটি খায় অভি। বাহ রে বাহ, শেখের বেটি বাহ, একে তো বড় গো সম্মান করস না, আবার থুতু ফেলাস। অভি তাচ্ছিল্যময় কথাগুলো শুনে আনন্দে উত্তর দেয়, সম্মান পাওয়ার মতো কাজ করলে তো দিতাম। আচ্ছা। অভি আনন্দের কাছে দাঁড়িয়ে তার কোমরে খুব জোরে চিমটি কাটে। এমন অপুষ্টিকর কোনো কিছু অভি করবে সেটা আনন্দে বুঝে উঠতে পারেনি, যার ফলস্বরূপ খুব জোরে অভির গালে চর বসে দেয়। সেই চর খেয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অভি। রাগে যেন মস্তিষ্ক ফেটে পড়তে থাকে তার। আনন্দে বেশ কর্কশ গলায় আওড়ালো, আপনার মতো বখাটে আমি আর দুটো দেখিনি। ছোটবেলায় একটা ভুল করেছিলাম, তাও নিজের অজান্তে। সে ইচ্ছাকৃত করেছিল, তো আপনি ছেড়ে দিয়েছেন, অথচ আমি। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আনন্দে, যেন শত জন্মের আক্রোশ সে আজ বের করে ছাড়বে। একটু দম নিয়ে আনন্দে আবার বলে, যেখানে আমি পুরো বিষয়ের সাথে তেমন একটা জড়াই ছিলাম না, সেখানে দিনের পর দিন আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, সাথে আমার পরিবারকে। কি ক্ষতি করছি আমরা?
কেন এমন করছেন? আপনি তারই সাজা পেয়েছেন যেটা আপনি করেছিলেন। একজন খারাপ লোক আপনি। আনন্দে সম্পূর্ণ কথাটা শেষ হওয়ার আগে তার গালে বেশ জোরে সরে চড় বসিয়ে দেয় অভি, যেটা তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায় আনন্দে। আনন্দের সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে অভি। নেশাগ্রস্ত হলেও তার শরীরে বল যথেষ্ট রয়েছে। আনন্দের চুলের মুঠি টেনে ধরে অভি বলে, তোর জীবনটা আমি তেজপাতা বানায় ছাড়বো শেখের বেটি, অনেক বাড়ছস তুই। আনন্দীকে সেভাবে রেখে উঠে দাঁড়ায় অভি। দু কদম পিছিয়ে গিয়ে আবারও আনন্দের উদ্দেশ্যে বলে, তোর জানাজা আমার হাতে উঠবে। জান বান্দির বাচ্চা, মিলাই নিস। জিভ নিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের সঙ্গে বেরিয়ে পড়ে অভি। আনন্দ তখনও মাটিতে বসে থাকে, দু হাতে চোখের পানি মুছে উপরের দিকে তাকায়। আল্লাহ, এত মানুষ মরে, এই জানোয়ারটা কেন মরে না? ওকে কেন আপনি নিয়ে যাচ্ছেন না নিজের কাছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আনন্দে। এই অন্ধকার আচ্ছন্ন রাতে তার কান্নার আওয়াজ শোনার মতো, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। উপরে আল্লাহ ছাড়া আনন্দীকে আর কেউ এই বখাটের হাত থেকে বাঁচাতে পারবে বলে মনে হয় না। দিন যত যাচ্ছে অভিনামক বখাটে আনন্দের জীবনটা আরও বিষাদময় করে তুলছে। অন্ধকারে আচ্ছন্ন ঢাকা শহরে এক আলাদা সৌন্দর্য বহন করে চলে। সারাদিন কোলাহলপূর্ণ ও পরিপূর্ণ শহরটি নিমেষে ফাঁকা হয়ে পড়ে থাকে এতিমের মতো। এই শহরে অলিতে গলিতে রয়েছে অজানা অনেক গল্প, যেই গল্পগুলো বিস্তৃত বর্ণনা তো রয়েছে বটে, তবে তার ইতি টানার মতো কেউ নেই। এখানে একটির পর একটি ঘটনার সাক্ষী হতে থাকে এই ঢাকা শহর। অভিয়ার আনন্দের ঘটনাটাও ছিল ঠিক সেরকমই। 2023 সালে এক কিশোরী এমন কিছু করেছিল যেটা পুরো বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকার সব কিছুতেই সেই খবরটি একটা হেডলাইন চলতো নিউজ পোর্টালগুলোতে। তবে খুব বেশি দিন সেই নিউজ বা খবরগুলো স্থায়ী হতে পারেনি। ক্ষমতা এবং অর্থের জোরে সাদাকে কালো, কালাকে সাদা পরিণত করেছে লোকটি মুক্ত হয়ে, এবং নিমেষে সব জায়গা থেকে সেই নিউজও। আমাদের দেশের প্রধান সমস্যা হলো আমরা নতুন কিছু বলে পূর্বের সমস্ত কিছু ভুলে যাই, যেটার সুযোগ আসত ব্যক্তি নিয়ে থাকে। এই নিউজটি ছিল ঠিক সেরকম। তারপর থেকে শুরু হয় আনন্দে আর তার পরিবেশের সর্বনাশ। কথায় আছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আনন্দী আর অভির বিষয়টা ঠিক তেমন। অভির পৌষ মাস তো আনন্দের সর্বনাশ। এভাবে চলছে তাদের জীবন। জীব নিয়ে ফাঁকা রাস্তার মাঝে ছুটতে থাকে অভি, তার সাঙ্গপাঙ্গরা। তারা তো জানে না বর্তমান তাদের গন্তব্য ঠিক কোথায়। গাড়ি ছুটতে থাকে আপন গতিতে। তার মাঝে হঠাৎ ব্রেক কষলে পরিপূর্ণ ধ্যানে ফিরে আসে অভি। বিগলিত মেজাজ নিয়ে সামনে তাকাতে দেখে এক পথ শিশু জিপের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। পাশ থেকে নোবেল বলে, কিরে শালা, মরার জায়গা পাইলি না? শুধু কিছু শিশু না, শুধু কাঁপতে থাকে। অভির চোখ চলে যায় তাদের হাতে থাকা পলিথিন ব্যাগ ভর্তি খাবারের দিকে। হয়তো কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে। অভি হাতের ইশারায় পিচ্ছি ছেলেটিকে কাছে ডাকে। ইশারা পেতে ছেলেটি ধীরে ধীরে কাছে চলে যায়। অভি এক টান দিয়ে হাতে থাকা পলিথিন নিয়ে গন্ধ শুকে দেখে অসম্ভব জঘন্য, হয়তো কয়েকদিনের বাসি খাবার। অভি পেছনে তাকিয়ে তার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলে, গাড়িতে কিছু খাওয়ার আছে? কবি মাথা চুলকাতে চুলকাতে বসে, 2 বোতল মাল আর পিৎজা আছে। অভি কড়া চোখে তাকিয়ে পিৎজার প্লেটটা ছিনিয়ে নেয়, তারপর শিশুটির হাতে ধরিয়ে দেয়। শিশুটি খাবার নিয়ে যাবে তার আগে অভি তার হাত ধরে ফেলে। প্যাকেট থেকে 1000 টাকার নোট বের করে বলে, আগে ডাক্তারের কাছে যা বেটা, শরীর জ্বর কাঁপতেছে। পিচ্চি টাকা নিয়ে উত্তর দেয়, সমস্যা নাই মিয়া ভাই, আমায় মাই মাইয়ের কাছে গেলে ঠিক হয়ে যাবো। ছেলেটি টাকা নিয়ে হাসি খুশি মনে রাস্তা পার হয়ে যেতে থাকে। অভি তার খুশি গতি দেখে বলে ওঠে, মানুষ কষ্ট পাইলে মায়ের কাছে যায়, আর আমার তো শালা মাই নেই। জিপে উপস্থিতি সকলে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে যায়। অভি অনাথ হলো তার মনটা দানবীরের মতো বড়। যখন প্রত্যেককে প্রায় চুপ থেকে যায়, তখন পাশ থেকে নোবেল একটু সাহস যোগে অভিকে বলে, চাঁদ ভাই, এখন আমরা কই যাবো? আনমোড়া দিয়ে শরীরে অলসতা তাড়িয়ে চোখে চশমা পরতে পরতে অভি বলে, বিলকিসের কাছে যা। পুরন ঢাকার অলিগলি পেরিয়ে রেড লাইট এলাকা দিকে ছুটতে থাকে অভিজিৎটি। রাত হলে সেখানে মেয়ে লোকের পাশাপাশি বিলকিস রানীর মনোরম রাজ দেখতে পাওয়া যায়, যেটা দেখার জন্য সব বয়সের লোকের বোতল হাতে নিয়ে পাড়ি জমায়।
যে যত টাকা দিবে বিলকিস সেই রাতের জন্য তার। অবশ্য সেখানে ভদ্রলোকের কোনো সন্তানদের আনাগোনা নেই। যত প্রকার চোর, ডাকাত, ছিনতাইকারী সব বড় নেতাদের বিলকিস রানী শালাই আগমন করে। তখন বোধহয় বিলকিসের বয়স সবে ১৩ বছর হবে। ঢাকা শহরে মানুষের বাসায় কাজ দেওয়ার প্রলোভন দেখে ১৩ বছরের ছোট্ট বিলকিসকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় তার আপন মামা। বিনিময়ে মোটা অঙ্কের টাকা পায় সে। তখন অবশ্য তার নাম ছিল আশালতা, কিন্তু যে নিবন্ধ এলাকায় এমন নাম তো চলে না। তাই কোনো এক শহরে বিশিষ্ট বড়লোক নিষিদ্ধ পল্লীতে আশালতা তার নাম উপাধি দেয় বিলকিস রানী। সেই থেকে আশালতা কোনো এক নিষিদ্ধ ফাঁকা রাস্তায় মারা যায়নি, সে রয়েছে, সে বিলকিস রানী। সহজ ভাষায় তার না আছে কোনো সম্মান, না আছে সেই এলাকা থেকে বের হয়ে আবার ফরিদপুরে নিজের মায়ের কাছে ছুটে যাওয়ার কোনো উপায়। তাকে স্পর্শ তো অনেক লোকেই করেছে, তবে ভালো কেউ বাসেনি। বিলকিস সব সময় একটাই চাওয়া, সে চাঁদের বউ হবে। যেদিন সে চাঁদ আড্ডাখানায় যোগদান করে সেদিন থেকে বিলকিস নিজে কল করে কাউকে স্পর্শ করতে দেয়নি। অবশ্য চাঁদেরও নীতি রয়েছে, সে কোনো মেয়েকে স্পর্শ করে না। যতবার আসে নেচে গান গেয়ে কোমর দুলিয়ে চলে যায়। আজ হয়তো তার ব্যতিক্রম হবে না। অভি আসবে, নাচবে, তারপর আবার বিলকিসের মনে ভালোবাসার সুপ্ত অনুভূতি জাগিয়ে চলে যাবে। রাত তখন বেশ গভীর। অভির জিপটা সবেমাত্র বিলকিস রানীর কোঠার সামনে দাঁড়িয়েছে। জিপের আওয়াজ পেতে খোলা জায়গায় বিশাল মাচার উপর দাঁড়িয়ে পড়ে বিলকিস রানী। ভিড় ঠেলে অভিকে আসতে দেখে দু আঙ্গুলে ইশারা করে অভিকে মাঝখানে ডাকে বিলকিস। অভি আসবে, সে গান গেয়ে নাচবে না, এটা তো অসম্ভব। বিলকিস খুব সুন্দর মতো কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ে। সুন্দর লাইটের আলোয় বিলকিসের ধনুকের ন্যায় পেটটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অভি নিজের মুন্ডুটা এক হাতে ওঠাতে গাইতে থাকে, প্রেম প্রীতি ছন্দে ময়না, প্রেম প্রীতি ছন্দে ময়না, এমন কোমর দুলাইছ, আশিক মন আমার বান্ধিয়া পিঞ্জির বানাইছ, হায় রে রসিক আমার মন বান্ধিয়া পিঞ্জির বানাইছ। অভির সাথে সাথে তাল মিলিয়ে নাচতে থাকে বিলকিস। সেও সুন্দর মতো নাচতে নাচতে গেয়ে ওঠে, মন মাজারের রসের কথা, মন মাজারের রসের কথা। সারা রাত বিলকিসের সাথে সমান তালে কোমর দুলাতে অভি। তাদের দেখলে যে কেউ বলবে রাত জোটক। নাচের শেষে হাজার হাজার মানুষ বিলকিসকে এক রাতের জন্য শয্যাসঙ্গী করতে চায়। সেখানে বিলকিস তাদের টাকা মুখের উপর ছুঁড়ে মেরে অভির কাছে চলে আসে। চাঁদ। বিলকিসের ডাক শুনে অভির সঙ্গভঙ্গরা অন্যত্র চলে যায়। জীবের সামনে দাঁড়িয়ে থাকে শুধু অভি আর বিলকিস। কিছু কইবি নাকি বাইজি? বিলকিস হালকা হেসে অভির কাছাকাছি এসে দাঁড়ায়। একমাত্র অভি তাকে বাইজি বলে, যে বিন্দুমাত্র অপমান বোধ করে না, বরং আরও ভালোবাসে এই ডাকটিকে। আমার লাগে আজকে রাতটা থাকবি? জিপে বসতে বসতে অভি তার সাঙ্গপাঙ্গদের ইশারা করে জিভে ওঠে। তারপর বিলকিসকে উদ্দেশ্য করে বলে, এই চাঁদ সবার আকাশে উদয় হয় না, একমাত্র তার আকাশে উদয় হইব যে আমারে তিন কবুল কইব। চোখে কালো চশমা পরে বেরিয়ে পড়ে অভি তার জিপটি নিয়ে। ফাঁকা রাস্তায় বিলকিস শুধু তার চলে যাওয়া দেখে মুচকে মুচকে আসে, বউ তো তোর আমি হুমু চাঁদ। বিলকিস আকাশের চাঁদ উঠব। পূর্ব দিকে সূর্যটি যেন এক নতুন সকালে বার্তা নিয়ে উঠেছে আজ। তার ঝলমলে কিরণ হয়তো কেউ পুড়ে ছারখার করেছে, নতুবা কেউ পরম যত্নের রশ্মিগুলো শরীরে মাখতে। অবশ্য নভেম্বরের সূর্য তেমন একটা কিরণ ছড়াতে পারে না, আর না ধরণীর দিয়ে তুলতে পারে। একটা মিষ্টি শীত শীত ভাব চারপাশে উজাড়, শরীর মন উজাড় করে দেয়। নভেম্বরে বিকেলে বেলাটা বেশ ঠান্ডা পড়ে যায়। সিম্পল সোয়েটার শরীরে জড়িয়ে চুলগুলো পনিটেল করে কাঁধে ব্যাগ নিয়ে বান্ধবীদের সাথে বেরিয়ে পড়ে আনন্দে। বরাবরের মতো 4:15 ছুটি হয়। মিড শিফট হওয়াতে প্রতিনিয়ত এই সময় ছুটি হয় তার। মেরিং শিফটে স্পেস না থাকায় মিড শিফটে ক্লাস করতে হয় আনন্দকে, যার ফলে প্রতিদিন ভাত ঘুম নষ্ট হয়ে যায়, ব্রেনও কেমন গরম গরম থাকে। কলেজ থেকে বেরিয়ে আনন্দে দেখতে পায় বেশ অনেকটা দূরে একটা কালো জিপ রাখা, তার সামনে একটু V4 বাইক রাখা, যেটা অভির সিগনেচার বাইক। শর্ট ফিল্ম ফিট পাঞ্জাবি আর মুন্ডুর সাথে বাইকটি এবং অভির ড্যানিং লুকে কমপ্লিট করে একদম আলফা মেলদের মতো।
দূর থেকে অভিদের এই স্পষ্ট ঝলক দেখতে পায় আনন্দে। দেখে কপাল কুঁচকে বলে বখাটে, অভিকে দেখো না দেখার ভান করে উল্টো একটা রিক্সা নিয়ে হয়ে যেতে থাকে। আনন্দীকে দেখে অভি বলে, বান্দি কামটা করলো কি, চাঁদরে ইগনোর করলো, ওরে এবার সত্যি সত্যি খাঁচায় ভরতে হইব। উন্মাদনা প্রথম পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন।